মিলন ভাই তার ঘনিষ্ঠ কারো হয়তো ফোনে বলছেন তার বাচ্চাকে সে অভয় দেওয়ার জন্য ফোনে দিয়েছেন। তো এই যে একটা আন্দোলন হলো, এটার যৌক্তিকতা কি ভাই? তো বলেছে একটা কথা না হলে সংসদে সেটা তার জন্য ক্ষমা চেয়েছেন। একজন রানিং মিনিস্টার, আগেরও তিনি প্রতিমন্ত্রী ছিলেন, তারপরেও ফেব্রিকেটেড করে একটা আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করো। ফেসবুকে লাইভ দেখার একটা স্বপ্ন আর ভাইরাল হওয়ার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের এই ইয়াং জেনারেশন। এমনকি তারা ইউনিফর্ম পরেও তাদের শিক্ষক বা তাদের মন্ত্রীদের বিরুদ্ধে যে কোনো ধরনের বাজে উক্তি করতে তারা দেরি করে না। তার মানে কোথায় আমরা আমাদের ইয়াং জেনারেশনকে নৈতিকতা বিবর্জিত জায়গায় আমরা নিয়ে যাচ্ছি? ফার্মের মুরগি এই টার্মটা তিনি তার মেয়েকে বুঝাইছেন। রেকর্ডটা এখানে প্লে করেন, তার মেয়েকে এটা বুঝান। আমি যেটা বলছিলাম যে সংকট মোকাবেলার যে স্টাইল বিএনপি ফলো করছে, প্রথম না দেখার ভান করে। আপনি বলছেন যে শিক্ষামন্ত্রী ক্ষমা চাইছে এই মন্তব্যের জন্য। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, অনুরোধ থাকবে দয়া করে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন সারা দেশে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা এবং প্রশ্নপত্র জটিল এবং ভুল, অন্যদিকে শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলা সমস্ত বিষয় নিয়ে এখন বিতর্কের মুখে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষার্থীদের দাবি, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই আন্দোলনের প্রেক্ষিতেই এবারে কথা বলেছে প্রতিমন্ত্রী নুরুল হক নূর। রীতিমতো তিনি কথা বলার পরে, বক্তব্য রাখার পরে বিশাল তোপের মুখে পড়েছে বলা যায়। নানাভাবে সমালোচনা হচ্ছে এবারে নুরুল হক নূরের বক্তব্যকে ঘিরে। শিক্ষামন্ত্রী যেই ফার্মের মুরগি বলে যেই বক্তব্য দিয়েছিল, যেই অডিও কল রেকর্ডটি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি নিয়েই কথা বলেছে নুরুল হক নূর। নুরুল হক নূর বলে যে শিক্ষামন্ত্রী তার মেয়েকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছে, তার নিজের মেয়েকে বলেছে, মিন করেছে। কিন্তু এটি নিয়ে যারা আন্দোলন করছে, যারা রাস্তায় নেমেছে, তারা মোটেও শিক্ষার্থী নাই, তারা ফ্যাসিবাদের দোসর। ভিপি নূরের এই বক্তব্য এখন রীতিমতো বলা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলফাড় ফেলে দিয়েছে। নানাভাবে আলোচনা সমালোচনা চলছে নুরুল হক নূরের এই বক্তব্যকে কেন্দ্র করে। নুরুল হক নূর শিক্ষার্থীদেরকে নিয়ে কি বলল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির এই আন্দোলনকে ঘিরে, তার সে বক্তব্যটা শুনব। অন্যদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনে ক্ষিপ্ত হয়ে শিক্ষামন্ত্রী কি বক্তব্য দিয়েছে সেটাও আমরা শুনব। শিক্ষামন্ত্রী রীতিমতো আক্ষেপ করে, এক প্রকার দুঃখ প্রকাশ করে, ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন যে আজকালকার ছেলেমেয়েরা ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য এবং ফেসবুকে লাইভ করার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য তারা ইউনিফর্ম পরে শিক্ষক ও মন্ত্রীদের নামে বাজে মন্তব্য করা শুরু করে দিয়েছে। তাদের মধ্যে কোনো ম্যানার নেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মিলন ভাই তার ঘনিষ্ঠ কারো হয়তো ফোনে বলছেন তার বাচ্চাকে সে অভয় দেওয়ার জন্য ফোনে দিয়েছেন। তো এই যে একটা আন্দোলন হলো, এটার যৌক্তিকতা কি ভাই? তো বলেছে একটা কথা না হলে সংসদে সেটা তার জন্য ক্ষমা চেয়েছেন। একজন রানিং মিনিস্টার, আগেরও তিনি প্রতিমন্ত্রী ছিলেন, তারপরেও ফেব্রিকেটেড করে একটা আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করো। আমি একজন তরুণ, আমি আমার তরুণ ভাই বোনদেরকে সহানুভূতি, ভালোবাসার জায়গা থেকেই বলছি, আমরাও তরুণ, কাজে তরুণদের প্রতি আমাদের বিশেষ ফিলিং আছে। কিন্তু এই যে একটা আন্দোলন হলো, এটার যৌক্তিকতা কি ভাই? মিলন ভাই তার ঘনিষ্ঠ কারো হয়তো ফোনে বলছেন তার বাচ্চাকে সে অভয় দেওয়ার জন্য ফোনে দিয়েছেন। তো বলেছে একটা কথা না হলে সংসদে সেটা তার জন্য ক্ষমা চেয়েছেন। একজন রানিং মিনিস্টার, আগেরও তিনি প্রতিমন্ত্রী ছিলেন, তারপরেও ফেব্রিকেটেড করে একটা আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করো। এবং আমরা এখানে দেখেছি এই আন্দোলনে কারা কারা ফুয়েল দিয়েছে, কিন্তু ফায়দাটা কি হয়েছে? অনেকে নিজেদের রাজনৈতিক ধান্দা হাসিলের জন্য, সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য আন্দোলন উস্কানি দিয়েছে, কিন্তু এর মধ্যে লিক ঢুকে গিয়েছে, আপনারা দেখেছেন। কাজে আগামীতেও এই ধরনের যে কোনো সামাজিক আন্দোলন, শ্রমিক আন্দোলন হলে সেখানে পতিত স্বৈরাচার লীগ সুযোগ খুঁজবে। এই বিষয়ে আমাদের ছাত্র, যুবক, তরুণ, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সমর্থক নেতৃবৃন্দকে সচেতন থাকতে হবে। এই ফেসিবাদী শক্তি যেন কোনোভাবে কোনো জায়গায় ঢুকে না যাওয়ার সুযোগ পায়। তারপর দেখেছেন
ছাত্র দলের একজন নেতা তার কর্মীকে শাসন করেছেন, হয়তো সরিয়ে দিয়েছেন বা তাকে একটু রাগান্বিত করেছেন, ওই যে এআই এডিট করে দিয়েছে, গলা চেপে ধরেছেন ছাত্র দলের নেতা সাধারণ শিক্ষার্থী। কাজে সোশ্যাল মিডিয়ায় এই বিভ্রান্তি এবং অপপ্রচার রোধে আমি মনে করি যে ছাত্র দল সহ অপরাপর ছাত্র সংগঠনগুলোকে এই যারা বিভ্রান্তি ছড়ায়, প্রোপাগান্ডা ছড়ায়, বট বাহিনী, গুপ্ত বাহিনী, এদের বিরুদ্ধে একটা সচেতনমূলক ক্যাম্পেইন ওপেনলি অপারেট করা দরকার। এখানে আমাদের যে একজন ছাত্র নেতৃবৃন্দ বলেছে জুলাইয়ের পরে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ধোয়া তুলেছিল, কিন্তু আমরা দেখেছি সেই আন্দোলনের হলে হলে শিবির কমিটি দিয়েছিল হল নিয়ন্ত্রণ করার জন্য, ছাত্র সংসদে জয়লাভ করার জন্য, আর এইদিকে বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীদের একটা ব্যানার ব্যবহার করেছে। কাজে আমি এই জামাত শিবিরের ওপেন রাজনীতিকে আমি স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করতে চাই, কিন্তু এই ধরনের এই গুপ্ত কার্যক্রম এগুলো আমি পরিহার করার আহ্বান জানাই। আজকে সংসদে দেখেন বাইরে যত উত্তপ্ত বক্তব্য হোক, বক্তব্যের শেষে এই পারে প্রধানমন্ত্রী, ওই পারে বিরোধী দলের নেতারা এই অধিবেশন শেষে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলাপ আলোচনা হয়। তাহলে সংসদের মধ্যে যদি সকল সমস্যার সমাধান হয়, বিরোধী দলের এমপিরা এলাকার উন্নয়নের জন্য, মসজিদ মাদ্রাসার ফান্ডের জন্য যদি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে পারেন, জাতীয় সমস্যা, রাজনৈতিক সমস্যা, জুলাই নিয়ে কেন আপনারা আলোচনা করতে পারবেন না? কাজে এই দ্বিচারিতা থেকে ফিরে আসতে হবে। জামাত শিবিরেরও ত্যাগ রয়েছে, আমি সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু জামাত শিবিরের অতীত রাজনীতি বিশ্লেষণ করলে দেখা যায় মাঝে মাঝে তারা কিছু ভুল সিদ্ধান্ত নেয়, যার জন্য গোটা জাতিকে খেসারত দিতে হয়। তাই আমি বলতে চাই, আপনারা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই একটা নতুন সরকার এখনই আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্তি করে জাতীয় ঐক্যে বিভেদ এবং ফাটল ধরাবেন না। এনসিপি নেতৃবৃন্দ, আমি বেশি সমালোচনা করতে চাই না, ছাত্র নেতা রাকিব জানে, সবাই আমাদের ক্লোজ ঘনিষ্ঠ রাজনৈতিক বন্ধু ভাই ব্রাদার, একসাথে রাজনীতি করেছি, যাই এখানে বক্তব্য রেখেছে, তারা রাজনীতি করুক, রাজনীতি শিখুক, ভবিষ্যতে নেতৃত্ব দেখ, কিন্তু তারা রাজনীতি শেখার আগে, বোঝার আগে জামাতের পকেটের মধ্যে ঢুকে গেছে। এই দেশের মানুষ কয় পার্সেন্ট মানুষ জামাতকে পছন্দ করে? ইসলামিক এতগুলো দল সবাই কি জামাতকে সমর্থন করে? কাজে এনসিপির ভবিষ্যৎ নিজেরাই পায়ে গুলাম মেরেছে। এখন তারাও যদি জামাতের দ্বারা বিভ্রান্ত হয়ে তরুণদের প্রতিনিধি হিসেবে, যুবকদের প্রতিনিধি হিসেবে, আজকে তারেক রহমান যেভাবে আমি মনে করি অত্যন্ত মাটির মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে মানুষের মাঝে মিশে যাচ্ছেন, মানুষের কথা শুনছেন, যা সকল মানুষকে কিন্তু মুগ্ধ করে বিমোহিত করেছে। ঢাকা মেডিকেলে জামাতের এমপি দেখেছেন ডিএমসি ডেতে কথা বলেছে যে আমি 3টা কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে পছন্দ করি, এবং জিয়াউর রহমানের জাতীয়তাবাদ, দেশপ্রেম, আগ্রাসন বিরোধী মনোভাব এবং দেশের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম আমরা বই পুস্তকে পড়েছি, জিয়াউর রহমানকে আমরা দেখি নাই। আজকে তারেক রহমানের কর্মকাণ্ডে আমরা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি। ফেসবুকে লাইভ দেখার একটা স্বপ্ন আর ভাইরাল হওয়ার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের এই ইয়াং জেনারেশন। এমনকি তারা ইউনিফর্ম পরেও তাদের শিক্ষক বা তাদের মন্ত্রীদের বিরুদ্ধে যে কোনো ধরনের বাজে উক্তি করতে তারা দেরি করে না। তার মানে কোথায় আমরা আমাদের ইয়াং জেনারেশনকে নৈতিকতা বিবর্জিত জায়গায় আমরা নিয়ে যাচ্ছি? ফার্মের মুরগি এই টার্মটা তিনি তার মেয়েকে বুঝাইছেন, রেকর্ডটা এখানে প্লে করেন, তার মেয়েকে এটা বুঝাই। আমি যেটা বলছিলাম যে সংকট মোকাবেলার যে স্টাইল বিএনপি ফলো করছে, প্রথম না দেখার ভান করে। আপনি বলছেন যে শিক্ষামন্ত্রী ক্ষমা চাইছে এই মন্তব্যের জন্য। প্রথম ব্যাপার হচ্ছে নাসির ভাই কিংবা আজকে উনি ব্যাখ্যা দিয়েছেন একটু আগে যে ফার্মের মুরগি এই টার্মটা তিনি তার মেয়েকে বুঝাইছেন, রেকর্ডটা এখানে প্লে করেন, তার মেয়েকে এটা বুঝাই। আমি রেকর্ডটা শুনেছি। এখন আমি যদি বলি যে রেকর্ডে যে কথাটা উঠে এসেছে, এটা একজন উনি অভিভাবক হিসেবে যে ফার্মের মুরগির কথাটা বলেছেন, সেটা আসলে তার মেয়ের সাথে তুলনা করে ছাত্রদের সাথে অন্য অ্যাঙ্গেলে বলেছেন। এটা আসলে আমার প্রশ্নটা নিয়ে আসতো জিনিসটাকে ভিন্নভাবে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেছে কিনা, এটা আমি আপনার কাছে জানতে চাই। আপনি সেম ব্যাখ্যাটাই দেন যে উনি যেটা বলেছেন একটা কনটেক্সটে উনি অভিভাবক তুল্য বলেছেন, ওকে ব্যাখ্যা মানবো, কিন্তু আপনি যখন বলবেন এটা অন্য কাউকে বোঝান নাই, তিনি তার মেয়েকে বুঝিয়েছেন, এটা কিন্তু অপব্যাখ্যা, এই ব্যাখ্যা দেওয়া যাবে না। আমি যেটা বলছিলাম পদত্যাগের ইস্যু কিন্তু প্রথমে আসে নাই, শিক্ষার্থীরা প্রথম পদত্যাগের কথা বলেন নাই, প্রথম ওনারা পরীক্ষা সংক্রান্ত কনসার্নগুলো জানিয়েছেন, কিন্তু সারা দিন এটা কোনো ফিডব্যাক আসলো না লম্বা সময় জুড়ে। আপনি তাদেরকে কনফিউশন রাখলেন, পরের দিনও পরীক্ষা আছে, আপনি পুরো এত লক্ষ শিক্ষার্থীকে কনফিউশন রাখবেন, কোনো এটার অ্যাড্রেসে করবেন না, আপনি শিক্ষামন্ত্রীর পেজ চেক করবেন, এর মধ্যে তিনি 5 থেকে 7টা প্রোগ্রামে গেছেন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আর্কিটেক্ট এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চা।
তিনি অনেকগুলো প্রোগ্রামে সময় যাওয়ার সুযোগ পাচ্ছেন এবং ফেসবুক পেজে আপডেট দিচ্ছেন, প্রেস কনফারেন্স করছেন, একটা ন্যাশনাল ক্রাইসিস চলছে, এটা নিয়ে অ্যাড্রেস করে একটা রিপ্লাই দেওয়া সিদ্ধান্ত আসা উনি দায়িত্বের মধ্যে পড়েন নাই। কখন পড়লো? যখন পিএম বলার কনসার্নটা গেল, পদত্যাগের দাবি যখন চলে আসলো, শিক্ষার্থীরা মনে করলো যে পদত্যাগের দাবি না করলে বোধহয় আপনি এই দাবি মাথায় নেবেন না। যখন পদত্যাগের দাবি আসলো তখন আপনি বাকিগুলো মাথা দিচ্ছেন। পিএম যখন ডাকছে, পিএম এর সাথে মিটিং করার পর আপনি তখন বলতেছেন সরি, কেন এর আগে তো আপনি বক্তব্য দিয়েছেন। আচ্ছা, আমি বুঝলাম পদত্যাগের দাবি আসার পর শিক্ষামন্ত্রী ভয় পেয়েছেন এবং তারপর তারা আলাপ করে এটা একটা সলিউশন এসেছেন। এখন কেন পদত্যাগের দাবি? আমার এই টোটাল মুভমেন্টে আমার পার্সোনাল অভিমত হচ্ছে যে কেউ পদত্যাগের দাবি করতেই পারে, আপনি কিভাবে তাকে কনভিন্স করবে সেটা গভর্নমেন্টের ইস্যু, গভর্নমেন্ট ডিল করবে। কিন্তু একটা ইস্যুকে জিয়ে রাখা, এটাকে স্কিপ করা, এত শিক্ষার্থী কনসার্নকে ইগনোর রাখা, আপনি একবার আফসোস করলেন না? যেমন শিক্ষামন্ত্রী খুব গর্ব, শিক্ষামন্ত্রী গর্ব করে বললেন যে হচ্ছে শিক্ষার্থীদেরকে ড্রেস দেওয়া হয়েছে বা তাদেরকে ব্যবস্থা করা হয়েছে যারা ড্রেস দিচ্ছে। এটা মিথ্যা কথা। এক দুজনের ক্ষেত্রে এটা ঘটছে, আমি সারা দেশে খোঁজ খবর নিয়েছি। অসংখ্য জায়গায় এরকম লোকজন ভিজে ভিজে গিয়েছে, কোনো রকম পরীক্ষা দিয়েছে। এক জায়গায় যেটা মিডিয়াতে আসছে সে জায়গায় হয়তো তিনি একটা জায়গায় আই ওয়াশ অ্যাকশন দেওয়া আর কি, এই আই ওয়াশ অ্যাকশন থেকে চলে আসতে হবে। আচ্ছা, এস এম ফরহাদ, জি, আমরা মিডিয়াতে বেশ কিছু সময় যে দেখা যায় যে অনেক সময় অনেক ফুটেজ চলে আসে আমাদের কাছে, তো আমরা দেখলাম যে এই আন্দোলনে যারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তাদের এক শিক্ষার্থীর কাছে ওয়াকি টকি পাওয়া গেল। তো ওয়াকি টকি এমন একটা জিনিস, এটা আসলে সবার কাছে থাকে না, কেন এদের কাছে ওয়াকি টকি আসলো, কোথা থেকে আসলো, কি মনে হয় আপনার? এটা অবশ্যই গভর্নমেন্ট বের করবে। আন্দোলন তো আমরা করছিলাম জুলাই, আমরা তো ওয়াকি টকি ইউজ করিনি। জুলাই আরো সিরিয়াস মুভমেন্ট হয়েছে না, আমরা তো ওয়াকি টকি ইউজ করিনি। যদি ওয়াকি টকিটা সত্য হয়ে থাকে এটা গভর্নমেন্টের দায়িত্ব, এটা আন্দোলনটা মানে পিছনে অন্য কেউ কোনোভাবে কোঅপারেট করতেছে। তবে আন্দোলন যেভাবেই হোক না কেন, শিক্ষার্থীকে সরাসরি পিছনে কেউ কোঅপারেট করতেছে বা কেন করতেছে এভাবে ইন জেনারেল বলা যাবে না। কারণ দেশে যখন যে কোনো মুভমেন্ট হবে, এর আগে যখন ইন্টারিম পিরিয়ডে মুভমেন্ট হতো, বিএনপি পিছন থেকে আশকারা দিত। আচ্ছা, কারণ ইন্টারভিউ জ্বালাই হবে। এখন বিএনপির বিরুদ্ধে বিএনপির বিএনপির অপরাধ যারা আশকারা দেবে, আওয়ামী লীগ আশকারা দিবে, বিএনপির বিরুদ্ধে দিতে পারে। ওকে, রাইট কোন আন্দোলন আমরা হেল্প করবো নিশ্চয়ই, কিন্তু আপনি শিক্ষার্থীকে ইগনোর করবেন। কিন্তু ওয়াকি টকের যে আলাপ সেটা আমার চোখে পড়ে না, যদি পড়ে থাকে এটা গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে ইনস্ট্যান্ট। আমরা ফার্মের মুরগি হইতে পারি, কিন্তু তাদের মতো কিন্তু আমরা পলাতক ছিলাম না। এত বছর ধরে প্ল্যানিং করে সরকার ইঞ্জিনিয়ারিং করে তোমরা সরকার গঠন করতে পারো, কোয়েশনে ভুল করলা কেন? আমরা কি ল্যাবের গিনিপিগ ভাই? আমাদের উপর মন চাইলো আর একটা এক্সপেরিমেন্ট চালাই দিল। রাজপথে ছিলাম দেখে ওই শিক্ষামন্ত্রী মিরনে ছিল জেলে যে সময় ধরে নিয়েছিল, ওই পুলিশ আবার বারবার থাকি, এবার পুলিশ নেবে, এবার আমরা ধরে নিয়ে যাবো। উনি তো হচ্ছে একজন জুকার ভাই, মানে এই সময় মানে ওনার মতো বড় জুকার আর মানে হইতেই পারে না। মানে উনি এক সময় বলে যে নকল আর হবে না, এখন কি মানে নকল করার কোনো যুগ আছে? ইউনূস সরকার আমল থেকে আমাদের এসএসসি শুরু হয়েছে, হয়তো বা উনি এরকম পলিটিক্স করতেছে যে আমাদের রেজাল্ট খারাপ করাবে, দেন আস্তে আস্তে ওনার আমল থেকে 27 সাল থেকে উনি আস্তে আস্তে রেজাল্ট ভালো করা শুরু করবে, যে ওনাদের প্রফিটটা দেখাবে, যে বিগত সরকারের ব্যর্থতা দেখায় তারা নিজেদের যে মানে সফলতা তারা আস্তে আস্তে এভাবে হয়তো করতে পারে। তারপর আবার দোষ দিয়ে দিল অন্তর্বর্তীকালী সরকারের। অন্তর্বর্তীকালী সরকার তো প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন করছে, তোমরা অভিন্ন প্রশ্ন দিলে কোথেকে আনলা? আমাদের চিনি পড়া দেওয়া হয় ফাইজলামি? তাদের আইনে বসাইছে এই ক্ষমতার মসনদে আমরা ছাত্ররা, এবং আমরাই চাইলে তাদের ক্ষমতা থেকে না মানুষ সম্পূর্ণ সক্ষমতা রাখি। কালকে তোমার কারণ ছাড়া লাঠি চাষ করা হয়েছে, এটা কোনো মানেই হয় না। এখানে আমরা দাবি তুলতে পারি না যে উনি এতগুলো জীবনে শিক্ষার্থীর জীবন নষ্ট করে। 24-এ আমাদের গায়ে হাত তুলে এরকম একটা সরকারি পতন হয়ে গেছে, তো এটা নিয়ে তো আমরা কিছু বলতে চাই না। ওনাদের এটা নিয়ে আগেও জানা আছে কি হইতে পারে। বিগত 3-4 বছর পরে আমরাই প্রথম যে ফুল সিলেবাস আমরা পরীক্ষা দিতেছি, এর উপরে উনি যে পরিমাণে আমাদের হুমকি দেওয়া শুরু করছে যে পরীক্ষা কঠিন হবে হ্যান ত্যান, তার চেয়ে বড় কথা হলো উনি আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে। ভাই, আপনার এক্সপেরিমেন্ট চালানো হলে আপনার ওইভাবে জিনিসটা প্রিপেয়ার করেন, ওইভাবে করেন, একটা ছোট থেকে জুনিয়র ব্যাচ থেকে চালু করেন, আপনার প্লে নার্সারি থেকে চালু করেন, ওই ব্যাচের উপর আস্তে আস্তে চালান, ওইটা তো ওদের উপর ইফেক্ট পড়বে না। ভার্সিটির প্রিপারেশন নিব, কেউ বুয়েটের প্রিপারেশন নেবে, মানে কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ ভার্সিটির প্রিপারেশন নেবে। তো আমাদের সবথেকে মেইন যে সাবজেক্টগুলো পিসিএম, তো এর মধ্যে ফিজিক্স ফার্স্ট পেপার এক্সামটা আমাদের অলরেডি খারাপ হয়ে গেছে। এরপরে আমরা আন্দোলন করলাম কত, কালকে রাত পর্যন্ত। তো কালকে সারা রাত আমরা ছিলাম একটা দ্বিধার মধ্যে। এরপরে আমাদের কি পরীক্ষা, ফিজিক্স সেকেন্ড পেপার। যখন ফিজিক্সের মতো একটা সাবজেক্ট আমাদের খারাপ হয়ে যাবে, তখন শিক্ষামন্ত্রীর এই দুঃখ প্রকাশের মধ্যে আসলে কি আসে আমরা জানি না। বিগত বোর্ডের যে প্রশ্নগুলো আসার কথা, বোর্ডের প্রশ্ন না আইসা বোর্ড প্রশ্ন আমরা পড়ে যাই, পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্ন দেয় যে বোর্ডের কোনো প্রশ্ন নাই, গেলে উনি আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে। ভাই, আমরা তার ওনার হাতের মোয়া না যে উনি আমাদের যা ইচ্ছা তা করবে। ধাপ করে ফুল সিলেবাস, তার উপরে এত হার্ড কোশ্চেন, যা বিগত 15 বছরে এরকম হার্ড কোশ্চেন করা হয় নাই। তার মধ্যে আবার আমাদের ফিজিক্সের 2টা কোশ্চেন ভুল, তিনি সংসদে বলছেন যে ওটার মার্কিং করে দেওয়া হবে, কিন্তু ভাই যারা কোশ্চেনটা বুঝছে যে না ভুল, সে তো ওই কোশ্চেনটা টাচও করে না, তো তার কি হবে? তার ফিউচার হবে কি? তাই এটা দায় নিবে কে? যে 19,500 শিক্ষার্থী পরীক্ষা দেয় না, তিনি বলছে যে চট্টগ্রাম বোর্ডের সাথে এক্সাম দেওয়া হবে, কিন্তু যারা যে আহত হয়েছে এইটার দায়ভার কে নেবে? এই বিষয়ে তো তিনি কিছু বলেন নাই। আমাদের লাইফ তো আর কোনো ইঁদুর বা গিনিপিগের মতো না, মন চাইবার আমাদের নিয়ে তারা খেলবে। আমরা আন্দোলনে যাওয়ার মতো স্টুডেন্ট না, ঘরে বসে পড়তে পড়তে দেখি রাত 12টা বেজে গেছে। এই যে পানি যেখানে যেখানে উঠতেছে সেখানে মনে করেন স্থগিত করা উচিত, আমি যেটা মনে করি। আর যেখানে পানি নেই, যেমন আমাদের এখানে, এটা কেন্দ্রে চলা উচিত। কারণ মনে করেন আমাদের তো কোনো সমস্যা হইতেছে না, পানি পারা যেতেছে না, তো এখানে আমাদের তো অফ করার কোনো কথা না। উল্টা মনে করেন আরো আমাদের অ্যাডমিশনের সময়টা পিছিয়ে যাবে। কিন্তু আমাদের উচিতটা কি, মানে শিক্ষামন্ত্রীর উচিতটা কি, যে সহজ কোশ্চেন করা, অন্যান্য বোর্ডের মতো করে সহজ কোশ্চেন করা। কারণ সে আসছিল বেশি মাস হয় নাই,
আর আমাদের পড়াটা চেঞ্জ হয়েছে কিন্তু বেশি মাস হয় নাই কার। এটা সে তার মেয়েকে উদ্দেশ্য করে আবার আমাদের উদ্দেশ্য করে সবাই সেম বলছে, কিন্তু কালকে রাত্রে যেহেতু সংবাদে বলে গেছে সরি, তো এটা নিয়ে বাবার কথা আর বলা উচিত না যেটা মনে করি, কারণ যে সরি বলে তার মাফ করে দেওয়া উচিত। গত দুদিন ধরে সামাজিক মাধ্যমে একটা ভিডিও বেশ ভাইরালের মতো হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে চট্টগ্রামের দৃশ্য, যে ফুটপাত দিয়ে প্রায় 50-60 জন ছেলে, ইয়াং ছেলে, মুখে মাস্ক লাগানো, হাতে কারো হাতে লাঠি, কারো হাতে কুড়াল, এরকম বিভিন্ন অস্ত্র নিয়ে তারা হেঁটে আসছে এবং এসে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে সেখানে বেপরোয়া ভাঙচুর করতে থাকলো এবং সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে বেশিরভাগ টেবিলে যে কম্পিউটারগুলো ছিল সেগুলোতে বাইরে মানে বাড়ি দিয়ে ভাঙলো, কুপিয়ে ভাঙলো এবং কেউ দেখলাম যে ল্যাপটপগুলো হাতে করে নিয়ে চলে গেল। বীর দর্পে ঢুকলো, ভাঙচুর করে পুরো জিনিসটাকে একটা সাজানো গোছানো অফিসকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে তারা বেরিয়ে গেল। এবং এই ঘটনার পেছনে কী জানা গেলো, যে ডেভিড ইমন নামে এক লোক, তিনি ফোন করে এক ব্যবসায়ীকে বলছেন যে তাকে এখন 2 কোটি টাকা দিতে হবে এবং তারপর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিতে হবে, না দিলে ব্যবসা করা যাবে না। এবং লজিকটা হলো, আপনারা গত 17 বছর ব্যবসা করেছেন, এখন আমরা করব এবং আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠান আমাদের ছেলে মেয়েরা চালাবে। এই যে ব্যবসা প্রতিষ্ঠান বেদখল হয়ে যাওয়া, এটা কিন্তু 24-এর 5ই আগস্টের পর নতুন কোনো দৃশ্য নয়। আমরা সবাই জানি বিভিন্ন জায়গায় 17 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আর কি, 15 বছর, তার আগের 2 বছর, এই সময়ে যারা ব্যবসা করেছেন সারা দেশে, সন্দেহ নেই তারা সবাই মোটামুটি হয় আওয়ামী লীগের লোক, নাহলে আওয়ামী ভাবাপন্ন লোক, অথবা গুপ্ত আওয়ামী লীগ লোক, আপনি যেভাবে বলেন না কেন, তারাই একচেটিয়া ব্যবসা করেছে, এতে কোনো সন্দেহ নেই। তো সেগুলোকে আপনি গায়ের জোরে আপনার হয়ে গেল কিভাবে? যদি তারা অন্যায়ভাবে ব্যবসা করে থাকে তাদের বিচার করেন, কোনো সমস্যা তো নেই, কিন্তু সেগুলো আপনার হলে গেলো। আপনি এখন ক্ষমতায় আছেন অথবা ক্ষমতায় যাবেন, আপনি এনসিপি করেন অথবা আপনি জামাত করেন অথবা আপনি বিএনপি করেন, অতএব এই ব্যবসা আপনার। এই যে জোর জবরদস্তি করে ব্যবসা দখল করা, এটা কিন্তু অনেক দিন ধরে সারা দেশেই চলে আসছে। এবারে ঘটনাটা একটু বেশি চাউর হয়ে গেল, কারণ এখন একটা গণতান্ত্রিক সরকার দেশে আছে, মানুষ এদের কাছ থেকে একটা সুবিচার আশা করে। এই জন্যই তো হলো। তো এই যে ঘটনাটা ঘটলো, এটাকে আপনি কীভাবে দেখবেন? আপনি বলবেন এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা ধারাবাহিক ঘটনার ফল, এটা কিউমুলেটিভ এফেক্ট, মানে অনেকগুলি ঘটনা জমা হতে 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 আপনি এটা দেখছেন এবং অনেকগুলো আপনি দেখছেন না, আপনার চোখের বাইরে অনেক ঘটনা ঘটছে। যখন জানাজানি হচ্ছে তখন একটা বিচার হচ্ছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে, এই চট্টগ্রামের ঘটনা। কিছুদিন আগে আমার একটা কন্টেন্টে এক ভদ্রলোক একটা কমেন্ট করেছেন, উনি চট্টগ্রাম থেকে করেছেন এবং উনি বলেছেন যে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় নাকি বেপরোয়া মোবাইল ছিনতাই হয়। ওখানে এই যে লোকাল বাসগুলি আছে, উঠলে পরেই মোবাইল সবার চোখের সামনে অনেকটা জোর জবরদস্তি করে বাস থেকে মোবাইল নিয়ে তারা চলে যায়। ওই এলাকাটাতেই প্রচুর মোবাইল ছিনতাই হয়। এই ধরনের একটা কথা উনি লিখেছেন, আমাকে বলেছেন যে এটা যেন আমি একটা দর্শকের কথা নামে একটা অনুষ্ঠান করি, দর্শকদের মতামতের জবাব দিই, তো সেখানে যেন আমি এটা উল্লেখ করি। আমি উল্লেখ করেছিলাম, করার 2 দিন পরেই ওইখানকার যে কোতোয়ালি থানা, সেই থানার তৎপরতাহীন বলবো, তারা জানালো যে ওই পুরা মোবাইল চক্রটাকে তারা অ্যারেস্ট করতে পেরেছে এবং অনেকগুলি মোবাইলও তারা উদ্ধার করতে পেরেছে এবং ওই এলাকাটা এখন ঠিক হয়েছে। আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো, তারা কাজটা করেছে। কিন্তু কোশ্চেনটা হলো, কেবল কি চট্টগ্রামের ওই নিউ মার্কেট এলাকাতেই মোবাইল ছিনতাই হয়, আর কোথাও হয় না? সারা দেশে হয়। তাহলে আপনারা কি অপেক্ষা করবেন যে এই ধরনের একজন কেউ না কেউ বলবে, বিষয়টা আপনার কর্তৃপক্ষের কানে যাবে, তারপর আপনি অ্যাক্টিভ হবেন? সারা দেশেই কিন্তু হচ্ছে। আমি অবশ্যই চট্টগ্রামের কোতোয়ালি থানাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমার কথা হলো কি, সারা দেশেই তো এগুলো ঘটছে। এই যে ডেভিড ইমন যেটা করলো, এটা হচ্ছে চট্টগ্রামের চকবাজার এলাকায়। এখন চকবাজার এলাকায় ফোন করে ধরলাম উনি একটা বিদেশি নাম্বার থেকে ফোন করছে। বিদেশি নাম্বার ফোন করা কিন্তু কোনো সমস্যা না, এটা রোমিং টোমিং নিয়ে দেশের যে কেউ করতে পারে, ওটা কোনো ব্যাপার নয়, ওটা হয়তো ক্যামাফ্লেজ করার জন্য তারা করতে পারে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে তারপরে যারা ভাঙচুর করলো তাদেরকে আপনি ধরতে পেরেছেন? আচ্ছা আসেন, ধরবেন কাকে? ধরলাম প্রায় 50-60 জন লোক এখানে এসেছে, সবার মুখে কিন্তু মাস্ক ছিল। আর মাস্ক থাকা মানে তাদেরকে ধরতে, তাদেরকে চিহ্নিত করা অসম্ভব তা কিন্তু নয়। অনেকেই জানেন এরা কারা, কি সবাই অনেকে চিনে না। অনেকে যখন ভাঙচুর করেছেন অনেকে মাস্ক দেখলাম খুলেও গেছে। তো এদেরকে আপনি ধরতে পারবেন, ধরলে আপনি কিছু পাবেন? এরা কারা? এই লোকগুলো দেখবেন, এই ছেলে মেয়ে যারা এগুলো করেছে তারা কি একদম জন্ম থেকেই মানে চরিত্রগতভাবেই এই ধরনের ভাঙচুরকারী, লুটতরাজকারী? তা কিন্তু নয়। এদের মাথায় কেউ বসে আছে, কেউ একজন আছে যে এদেরকে প্রশ্রয় দিচ্ছে। এই যে ডেভিড ইমন যিনি বলেন, উনি কি আওয়ামী লীগ আমলে এই কাজটা করতে পারতেন? তত পারতেন না, কারণ বিএনপি এসেছে, বিএনপি আমলে করছেন। আওয়ামী লীগ আমলে হয়তো আরেকজন কেউ করতো, ডেভিড সুরুজ করতো, ডেভিড অন্য কেউ করতো। তো এরকম আপনার দলের ছত্র ছায়ায় কিন্তু এরা অগ্রসর হয়। তো এটা দলের কে?
যারা এদের মাথায় যারা আছেন তারা কিন্তু বিএনপি করেন, অথবা তারা জামাত করেন, অথবা তারা এনসিপি করেন। মানে বর্তমান সময়ে যে দলগুলি করার সুবিধাজনক তারা কোনো কোনো দল করেন, এবং এই দল করার মাধ্যমে তারা এই ছেলে মেয়েগুলি যাদেরকে যে ছেলেগুলিকে এখানে পাঠিয়েছেন, এরা কিন্তু আপনি দেখছেন এরা কিন্তু বড় একটা মনে করেন সাপের লেজ, এটা মাথায় কিন্তু আপনি জাননি, আপনি লেজ ধরে ধরে সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। দেখেন ডেভিড ইমন কি বলেছেন, উনি হুমকি দেওয়ার সময় বলেছেন আমার কথা কমিশনারকে জিজ্ঞাসা করবেন। মানে কমিশনার পর্যন্ত সে যেতে পেরেছে বলে দাবি করছে, হয়তো পারেনি, হয়তো এমনি নাম বলছে, কিন্তু এই যে বলতে পারাটা, এই বিষয়টাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশে হয় কি, এই যে ছেলেগুলো এখানে গেলো তাদেরকে ধরা পড়ার ভয় ছিল না? ছিল, কিন্তু হাতে হাতে ধরা পড়তে পারতো, কেউ কেউ গণপিটুনির শিকার হতে পারতো, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে এই ধরনের আশঙ্কা তাদের মধ্যে আছে। এত ঝুঁকি নিয়েও তারা এই কাজগুলি করে কেন? দুটো কারণে করে। প্রথমত কারণ যেটা সেটা হলো তাদের আসলে কোনো কাজ নেই, এই লোকগুলির জন্য কোনো রকম কর্ম মানে ব্যবস্থা নেই। তারা হয়তো অনেকে লেখাপড়া অর্ধেক করেছেন, অনেকে লেখাপড়া করতেও পারেননি, তারা কাজ, তাদের অন্য ইনকাম নেই, তারা এই জন্য ইনকামের শর্টকাট পথে গেছেন, একটা পদ্ধতি। দ্বিতীয়টা হলো তাদেরকে এই অভয় দেওয়া হয়েছে যে তোমাদের যদি কেউ ধরেও ফেলে আমরা আছি, তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবো। হয়তো অনেককে ছাড়িয়ে নিয়ে যাওয়ার উদাহরণও আছে দেখে এরা উৎসাহ বোধ করেছে। তাহলে মূল সমস্যাটা কিন্তু এই ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে না। যারা এখানে গিয়েছে, যাদেরকে আমরা দেখেছি সিসিটিভিতে, তারা কিন্তু না। সিসিটিভির পেছনে কারা আছে সেটা খুঁজে বের করেন। সেটা কে খুঁজে বের করবে? যারা দেশ চালায় তাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ তারা তাদের আশেপাশেই বসে আছেন। আমরা অনেক সময় বলি, আগের আমলে বলতাম, যেমন আওয়ামী লীগ আমলে আমি অনেকবার বলেছি যে আমাদের যারা মন্ত্রী আছেন তারা তো এই দেশটাকে নিজের দেশ মনে করেন না। তাদের দেশ হলো কানাডা, তাদের দেশ হলো আমেরিকা, তাদের দেশ হলো মালয়েশিয়া, তাদের দেশ হলো এরকম বিভিন্ন উন্নত কান্ট্রি, কারো বেলজিয়াম, কারো ইউরোপিয়ান কোনো কান্ট্রি। তারা এই দেশে এসেছে লুটপাট করার জন্য, এখানে লুটপাট করে ওখানে পাঠায়। আপনি খবর নিয়ে দেখেন তাদের সন্তানটাকেও এখানে পড়াশোনা করে না। আপনি খবর, এই জন্য আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয় না, তাদের ছেলেমেয়েরা তাদের পরিবারে কেউ এই দেশে চিকিৎসা করে না, যে কারণে আমাদের হাসপাতাল চেঞ্জ হয় না। তারা তো জানে তাদের যদি বউ বাচ্চার আমাশয় হয় তারা সিঙ্গাপুর চলে যাবে, থাইল্যান্ড চলে যাবে। তাদের তো এই দেশের শিক্ষা ব্যবস্থা ভালো করার কোনো প্রয়োজন নাই, এদেশের ওষুধ শিল্পকে ভালো করার কোনো প্রয়োজন নাই, এদেশের প্যারাসিটামল খেয়ে কে মারা গেল তার জানার দরকার নাই, কারণ তার শিশুর জ্বর হলে সে সিঙ্গাপুর চলে যাচ্ছে। তো এরা এই দেশটাকে তো নিজের দেশ মনে করে না। আমি কালকে দেখলাম, দেখা যায় যে গত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হলো, জলাবদ্ধতা হলো সারা দেশে, কিন্তু কেবল ঢাকা শহরে, ঢাকা চট্টগ্রামে দেখলাম মানুষ হাসাহাসি করছে, ট্রল করছে। দেখলাম ধানমন্ডি লেকে দেখিয়ে বলছে এটা কি কক্সবাজার কিনা, কক্সবাজার সমুদ্র সৈকতের মতো অবস্থা হয়ে গেছে, এত পানি জমে গেছে। আবার দেখলাম ঢাকা দক্ষিণে মেয়র তো না, প্রশাসক যিনি আছেন তিনি বললেন যে যতদিন পলিথিনের ব্যবহার বন্ধ না হবে ততদিন পর্যন্ত এই পানি থাকবে। অত্যন্ত যৌক্তিক কথা, উনি একদম ঠিক পয়েন্টে ধরতে পেরেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পলিথিন বন্ধ করার দায়িত্বটা কার? আপনি কি প্রত্যেক ঘরে ঘরে যে অভিযান করবেন যে কার বাসায় কতটা পলিথিনের ব্যাগ আছে, নাকি আপনি এই পলিথিনের ব্যাগটা যে তৈরি করেছে সেখান থেকে থামাবেন? কোনটা সহজ? ঘরে ঘরে করতে হলে আপনাকে মিনিমাম 1-1.5 কোটি লোকের বাসায় যেতে হবে। আর যদি আপনি উৎস থামাতে চান তো ম্যাক্সিমাম 100 কোম্পানি থামাবেন, আপনি 100 ফ্যাক্টরি বন্ধ করে দেবেন। 100 বাংলাদেশে পলিথিন উৎপাদন এবং ব্যবহার করা আইনত নিষিদ্ধ। এটা আগের বার যখন বিএনপি ক্ষমতায় ছিল, যখন শাহজাহান শেখ পরিবেশ মন্ত্রী ছিল, তখন এটা আইন করা হয়েছিল। সেই আইনটা এখনও বলবৎ আছে, আইনটা বন্ধ হয়নি, কিন্তু আইনটা আছে, আইনটা কেউ মানে না। তো আইন থাকলে যদি আইন কেউ না মানে, তাকে মানানোর দায়িত্ব কার? পুলিশের, সরকারের। সরকার সেই কাজটা করে না কেন? অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিবেশ উপদেষ্টা ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, উনি হঠাৎ করে একবার 1 অক্টোবর মাসে বললেন নভেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখ থেকে পলিথিন বন্ধ হয়েছে। হয়নি। কেন হয়নি জানেন? কারণ পরে দেখা গেল পরের সপ্তাহে ওই পলিথিন উৎপাদক এবং ব্যবসায়ী যারা আছে তারা একটা অনুষ্ঠান করেছে, একটা সেমিনার করেছে, সেখানে প্রধান অতিথি হয়ে গেছেন রিজওয়ানা হাসানের হাজব্যান্ড। উনি যে তারপরে জামাই বইয়ের ব্যাপার, তারপর আর তো কোনো সমস্যা নাই, তারা বেডরুমে যে নিজেরা সব আপোষ মীমাংসা করে নিয়েছেন, আপনারা আমাকে পলিথিন ব্যবহারের মধ্যে ঢুকাই দিয়েছেন। এখন পানি জলাবদ্ধতা হয়ে গেছে। জলাবদ্ধতার মধ্যে কী হলো? এর মধ্যে আমরা আবার দেখলাম যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে, এইচএসসি পরীক্ষা হচ্ছে। 2-3 দিন ধরে কিন্তু বৃষ্টি হলো। 12 তারিখে পুরো ঢাকা ডুবে গেছে, চট্টগ্রাম ডুবে গেছে। তাহলে 13 তারিখে এইচএসসি পরীক্ষার বন্ধ করলেই পারতেন। শিক্ষামন্ত্রী বন্ধ করলেন না, উনি বললেন সকাল পর্যন্ত দেখবেন। 13 তারিখ সকালে দেখে বলেন না এখন যাওয়া যাবে। আরে ভাই, তখন নয় আকাশ থেকে বৃষ্টি পড়ছে না, কিন্তু মাটির বৃষ্টি তো আপনি সরাতে পারেননি, মাটির পানি তো আপনি সরাতে পারেননি।
অনেক ভিডিও আপনারা নিশ্চয়ই মধ্যে দেখেছেন যে স্টুডেন্টরা কীভাবে যাচ্ছে পরীক্ষা দিতে, কেউ ভিজে যাচ্ছে, কেউ পানিতে পড়ে যাচ্ছে, এই ভেজা কাপড় নিয়ে পরীক্ষা দিচ্ছে। এবং তারপর দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকে মন্তব্য করছেন যে শিক্ষামন্ত্রী ছেলে মেয়ে দিয়ে দেশে পড়াশোনা করেন না। তো উনি কী বুঝবেন স্টুডেন্টদের দুঃখ? শিক্ষামন্ত্রী সাহেব বেশ লাভঝাপ করছিলেন, আমি দেখছিলাম। শুরুতে এসে বললেন এখানে জাম্প করলে হবে না, শিক্ষা ব্যবস্থা হাই জাম্প করতে হবে, হাই জাম্প দিতে হবে। এবং হাই জাম্প দিতে যে উনি নিজেও কিন্তু, আমার যদি মনে আছে, একটা ছবি দেখলাম যে যখন শপথ অনুষ্ঠান হয় উনি সংসদ ভবনে যে একটা ব্যারিয়ারকে হাই জাম্প দিয়ে পার হয়েছেন। এই বয়সে হাই জাম্প দিয়ে পার হওয়াটা অনেকে বেশ প্রশংসা করেছে, আমিও করেছি, যে ওনারা ফিজিক্যালি ফিট আছেন। ফিজিক্যালি উনি ফিট অবশ্যই আছেন, মেন্টালি কি ফিট আছেন? এই প্রশ্নটা আমি কিন্তু করতেই চাই। ওনার মেন্টাল ফিটনেস নিয়ে আমার এই সন্দেহ আছে। উনি করেছেনটা কি এই কয় মাসে? 6 মাস কিন্তু হয়ে গেছে। 6 মাস কিন্তু একদম কম না, 6 মাস একদম কম সময় না। এই সময়ে উনি করলেনটা কি? শেষে যে এইচএসসি পরীক্ষা নিয়ে যে নাটকটা হলো, এখন বলছেন যে যে এলাকায় সমস্যা হয়েছে সেই এলাকার পরীক্ষা স্থগিত থাকবে। তাহলে বাকি এলাকায় কি একই প্রশ্ন হলো? মানে এই ধরনের জোড়াতালি দিয়ে কতদিন? প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতেই পারে, সেই প্রাকৃতিক দুর্যোগকে আপনি কীভাবে মোকাবেলা করবেন সেটাও ইম্পর্টেন্ট। ঝড় বৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা হয়েছে, আপনি ওই দিনের পরীক্ষাটা স্থগিত করে দেন, এই পরীক্ষাটা পড়ে নেন, সমস্যাটা কী আছে? পরীক্ষা হতে হবে কেন? তো একক সিদ্ধান্তে করলে এবং নিজে থেকে যদি ভেতর থেকে আপনি জিনিসটা যদি না বুঝেন, তাহলে যা হবার তাই কিন্তু হয়। এগুলি কিছু হতো না যদি ওনার সন্তানরা এই বৃষ্টির মধ্যে যদি পানিতে যদি হাঁটু পানি ভেঙে যদি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যেতেন, তাহলে এগুলো হতো না। উনি তখন বুঝতে পারতেন সমস্যাটা কোথায়। আমি মনে করি যে আমাদের সরকারের উচিত এমন একটা আইন করা, একটা নিয়ম করা, যে যারা মন্ত্রী হবেন, যারা এমপি হবেন, তাদের পরিবারের সদস্যরা মানে একদম ব্যতিক্রমী কোনো কারণ ছাড়া দেশের বাইরে, অন্তত পক্ষে গ্র্যাজুয়েশন পর্যন্ত দেশের বাইরে পড়তে পারবেন না। আপনার পোস্ট গ্র্যাজুয়েশন করেন বাইরে, যে আমার কোনো সমস্যা নাই, ডক্টরেট করেন, পিএইচডি করেন, সব বাইরে করেন, বড় বড় ইউনিভার্সিটিতে করেন। কিন্তু আপনি পোস্ট গ্র্যাজুয়েটের আগ পর্যন্ত যারা নাকি জনপ্রতিনিধি হবেন, যারা জনপ্রতিনিধি হবেন না তারা যান, কোনো সমস্যা নাই, যেতে পারবেন না। তারা যারা জনপ্রতিনিধি হবেন তারা দেশের বাইরে চিকিৎসা করতে পারবেন না। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা হতে চান তাদেরকে দেশের মধ্যেই চিকিৎসা করতে হবে, তার পরিবারের সকলকে। তাহলে দেখবেন আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের দেশের হাসপাতাল আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার মতো, নিয়ে যাওয়ার মতো উদ্যোগ এই লোকগুলির মধ্যে থাকবে। নাহলে যাদেরকে দায়িত্ব তারা যদি বাইরে চিকিৎসা করে ভাই, তাহলে তারা যদি বাইরে পড়াশোনা করায় ছেলে মেয়েদের, তাহলে এগুলি ঠিক হবে না। এইগুলি ঠিক করতে হবে। আর ওই যে ছেলেরা যারা মুখোশ পরে ভাঙচুর করলো, তাদের যদি কর্মসংস্থান আপনার থাকতো, তাহলে তারা তো এই লাইনে যেতই না। দেন কর্মসংস্থান দেওয়াটা কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। সরকার 9,000 কোটি টাকার বাজেট দেয়, 9 লক্ষ কোটি টাকার বাজেট, সরকার 9 লক্ষ কোটি টাকার বাজেট দেয়, কিন্তু এই যুব সমাজের কর্মসংস্থানের কোনো দিক নির্দেশনা সেখানে থাকে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন। এখন ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়াটা, আপনারা কি বলতে চান। নুরুল হক নূর যে কথা বলেছে সেটি নিয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কি, আপনারা কি বলবেন? শিক্ষামন্ত্রীকে নিয়ে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে সেই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পাশে দাঁড়িয়েছে নুরুল হক নূর। এটি অনেকেই অনেক ধরনের সমালোচনা করছে এটিকে ঘিরে। অনেকে বলছে যারা নীতির চেয়ে সুযোগকে বড় মনে করে তাদের জন্য রাজনীতি নয়, এটা শুধু অবস্থান বদলের খেলা। জনগণ এখন এমন নেতৃত্ব চায় যারা আদর্শে অটল, কথায় ও কাজে সৎ এবং দেশের স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রাখে। পল্টিবাজ ও রাজনীতির অবসান হোক, সংসদে বসুক যোগ্য, সৎ ও জনগণের আস্থাভাজন ব্যক্তিরা। কারণ একটি শক্তিশালী সংসদীয় হতে পারে আগামীর শক্তিশালী রাষ্ট্র গড়ার হাতিয়ার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নুরুল হক নূরের ওপরে মানুষের আস্থা ভরসা ছিল অনেক। যখন আওয়ামী শাসন আমল ছিল তখন তাকে দেখেছি জনগণের কাতারে এসে ন্যায়ের পক্ষে কথা বলতে, কিন্তু এখন সেই ব্যক্তিটাই কেন জানি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি, আপনারা কি বলতে চান। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা যেই রাজপথে নেমে আন্দোলন করছে বা যেই বক্তব্য শিক্ষামন্ত্রী দিয়েছে, ফার্মের মুরগি বলে যে বক্তব্য দিয়েছে, যে অডিও কল রেকর্ডটি ভাইরাল হয়েছে,
সেটি নিয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কি অবশ্যই কমেন্ট করে আপনাদের অভিব্যক্তিটা ব্যক্ত করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের মধ্যে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।